আমার সাথে, করো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার সাথে এরকম করো না, করো না, ছেড়ে দাও, করো না বলছি। আমাদের দেশের ঐতিহ্য অনুযায়ী একজন মহিলার সিঁথির সিঁদুর আর তার মঙ্গলসূত্র তার বৈবাহিক পরিচয়, যেটা সে কোনোভাবেই হারাতে চায় না। আর প্রত্যেক স্বামী তার নিজের স্ত্রীর এই ভাবনাকে সম্মানও করে। সেখানে কোনো জিনিস কি এতটা মূল্যবান হতে পারে যার জন্য একজন স্বামী জোর জবরদস্তি নিজের হাতেই নিজের স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে দিয়ে তার মঙ্গলসূত্র খুলে ফেলতে পারে? এসব দেখে আর শুনে হয়তো আপনি অবাক হচ্ছেন, কিন্তু সত্যিই একজন স্বামী নিজের স্ত্রীর সাথে এরকম করেছিল। কে ছিল এই লোকটা, আর সে কেন করছিল এরকম? এসবে কি ওই মহিলার কোনো ভুল ছিল, নাকি এর পেছনে কারণ ছিল ওই লোকটার অপরিসীম লোভ? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা এখনো পর্যন্ত যা দেখেছেন তা অন্যায় আর অত্যাচারের এমন এক গল্প যার সত্যটা আপনাকে অবশ্যই ভাবতে বাধ্য করবে। আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর এখন কোথায় চলে যাচ্ছি? এখানে যা কিছু হচ্ছিল সেটা জানা আর বোঝার জন্য আমরা চলে যাই আজ থেকে 4 মাস আগে মুম্বাই শহরে। Let's celebrate your second promotion. Yeah, Cheers! cheers. You know, এটা গত 1 বছরে আমার দ্বিতীয়বার প্রমোশন, আর এই সব কিছু আমি আমার পরিশ্রম দিয়ে পেয়েছি। Oh, hello, Mr. Mukesh. I agree যে তুমি অনেক পরিশ্রম করেছো, but don't forget যে বৈভব স্যারকে খুশি করে তোমার প্রমোশন লেটারের সিগনেচারটা কিন্তু আমি করিয়েছিলাম। আর তুমি খুব ভালো করেই জানো যে বৈভব স্যারকে কিভাবে খুশি করতে হয়। তাই জন্যই তো আমার তোমার মতন বউ চাই। তাহলে করে ফেলো বিয়েটা, কি আটকাচ্ছে? শুধু একটা লিগ্যাল প্রবলেম আছে, তা না হলে তো আমরা এতদিনে সব পেপার আর ফাইল রেখে দিয়েছো তো? ইয়েস স্যার। আরে ভাই, আরে বাবা কেন বারবার ফোন করছে বলো তো? এমনিতে এত লেট হয়ে গেছি আমি। নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে। হ্যালো। আরে মুকেশ, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা বলো না। আমি বৌমাকে নিয়ে আসছি তোর কাছে। আরে বাবা বাবা আমি 2-4 দিনের জন্য বাইরে যাচ্ছি যে। আরে এখন তো বাড়িতে আছিস তুই, দরজাটা খোল। দরজা? দরজা? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। বাবা এসো না ভেতরে। আরে বৌমার থেকে কিছু শিখে নিতে পারতিস, পা ছুঁয়ে প্রণাম করবি না নাকি? বেঁচে থাক বাবা। আরে আমি তো শুধু বৌমাকে ছাড়তে এসেছি, আর এমনিতেও রাত 8টার গাড়িতে আমাকে ফিরে যেতে হবে। নমস্কার। বেঁচে থাকো বাবা। নমস্কার বৌদি। আরে বাবা এত দূর থেকে এসছো যখন তখন 2-4 দিন থেকে যাও না। আরে বাবা ফসল কাটা হচ্ছে, যাওয়া খুব প্রয়োজন, সময় পেলে এসে থেকে যাব। তাহলে ফসল কাটার পরেই আসতে পারতে। আরে 1 বছর হয়ে গেছে বিয়ের, তোর তো কোনো সময়ই নেই। বৌমাকে আর কতদিন আমাদের কাছে রাখবো? বেচারি বারবার করে আমাকে বলছে তোর কাছে আসবে, তাই ওকে নিয়ে চলে এলাম।
নরেশ, ওই ফাইলগুলো আমাকে দিয়ে দাও, ওকে স্যার। আর ব্যাগটা নিয়ে ভেতরে রেখে দাও। বাবা, এই সময় আমি অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি, তাই আমি নরেশকে তোমার কাছে রেখে যাচ্ছি। আর আমি না আসা অব্দিও তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? বাবা, আমি 8টা নাগাদ সন্ধ্যেবেলায় চলে আসবো, তারপর আমি তোমাকে স্টেশনে ছেড়ে আসবো। ঠিক আছে বাবা। জানি না এই আজকালকার সিস্টেমটা কি, ট্রেনগুলো 3-4 ঘন্টা অব্দি লেট হয়ে যায়। জানি না এরা কবে যে আপগ্রেড হবে। তুমি এইভাবে কি দেখছো? এখনো শোনি কেন? তুমি আমার উপর রেগে আছো? না, আমি আমার বাড়ির লোকের ওপরে রেগে আছি। তুমি আমাকে একটা কথা বলো, তোমার এত তাড়াতাড়ি আসা কি দরকার ছিল? বিয়ের 1 বছর হতে চললো, আমার তোমার কথা খুব মনে পড়ছিল। এই জন্যই বাবাকে বললাম আমাকে এখানে নিয়ে আসতে। আমি এসেছি বলে কি তোমার ভালো লাগেনি? কি ভালো আছে তোমার মধ্যে? একটা ছোট শহর থেকে আসা মূর্খ মেয়ে, তুমি তো ঠিক করে ইংরেজিটাও বলতে পারো না। জানি না বাড়ির লোকেরা কোথা থেকে আমার বিয়ে দিয়ে দিল তোমার সঙ্গে, আর এখানে এনে রেখে দিল। এর মানে তোমার আমাকে ভালো লাগে না? তোমার মধ্যে এমন কি জিনিস আছে যে আমি তোমাকে ভালোবাসবো? কখনো নিজেকে ভালো করে আয়নায় দেখেছো? দেখোনি তো। একবার একবার গিয়ে আয়নায় দেখো। এই 2 টাকার সিঁদুর, এই টিপ, আর এই ফালতু মঙ্গলসূত্র, আর এটা কি? একবার মাথা থেকে পা অবধি নিজেকে দেখো। না শাড়ি পরার কোনো সেন্স আছে, না ফ্যাশনের কোনো সেন্স আছে। আমার এরকম বউ দরকার নেই। আমার এমন বউ দরকার যে আমার সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যার সঙ্গে সমাজে আমি ভালো করে চলতে পারি। দেখো, তুমি যেমন বলবে আমি তেমন হওয়ার চেষ্টা করব। চেষ্টাটাও ভালো করে তুমি বলতে পারছো না, আর এ নাকি সমাজে থাকবে। আরো একটা জিনিস আছে, যতদিন না তুমি এই সমস্ত কিছু করে ফেলছো ততদিন তুমি আমার সঙ্গে শোবে না। তাহলে আমি কোথায় যাব? আমি বলছি তোমাকে, এসো। কাম অন, এটাই হলো তোমার জায়গা। হ্যালো মা, প্রণাম নেবে। কেমন আছিস মা? মা, আমি এখানে খুব ভালোই আছি। কিন্তু তোর গলা শুনে তো মনে হচ্ছে না মা। সত্যি করে বল তো কি ব্যাপার? মা, আমার মনে হয় যে উনি আমার মতো মেয়ে পছন্দ করে না। ওনার তো এমন কোনো মেয়ে পছন্দ যে ভালো ইংরেজি বলতে পারবে, শহরে বড় হয়েছে। কিন্তু আমি তো মা। আরে মা, এর জন্য এত চিন্তা করার কি আছে? তুইও ওই রকম তৈরি হওয়ার চেষ্টা কর যেরকম ও তোকে তৈরি করতে চাইছে। আর হ্যাঁ, মনে পড়েছে, লক্ষ্মী মাসি আছে না, ওনার মেয়ে মমতা, আরে ও 2-3 বছর ধরে মুম্বাইতেই আছে, কোনো একটা বড় কোম্পানিতে কাজও করে। তুই ওর সাহায্য নিয়ে নে। মা, আমার কাছে ওনার নাম্বারও আছে, আমি ওনার সাথে কথা বলছি। নিজের খেয়াল রাখিস শ্যামা। ঠিক আছে মা, ঠিক আছে। ওয়াও সুনিতা, তোমাকে তো সত্যিই সুন্দর দেখতে, আর পড়াশোনাও জানো। শুধু তুমি ইংরেজিতে একটু উইক আছো, তাতে কি হয়েছে, সেটাও আস্তে আস্তে শিখে নেবে। শুধু তুমি এই স্টাইলের শাড়িগুলো পরা বন্ধ করো। এই প্রিন্টেড শাড়ি কেন পরেছো তুমি? একটু ভালো শাড়ি পরতে পারো, শিফন টাইপ, মডার্ন। থ্যাংক ইউ মমতা দিদি, তুমি ঠিক যেমন যেমন বলবে আমি ঠিক তেমনই করব। একটা কথা বলবো, আমি ওর ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি। তাহলে ঠিক আছে, আজ আমরা শপিং করতে যাই, আর তোমার জন্য কিছু ভালো ভালো ড্রেস কিনে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে দিদি। দিদি 1 মিনিট।
নমস্কার বৌদি। নমস্কার। বৌদি, এটা স্যার পাঠিয়েছেন আর বলেছেন ওনার আসতে একটু দেরি হবে, আচ্ছা তাই যদি কোনো কাজ থাকে আমাকে বলবেন। আসুন না, চা খেয়ে যাবেন। ঠিক আছে বৌদি। আসুন। আমাকে আমাকে কেমন লাগছে? ভালো লাগছে তোমাকে, একদম পরীর মতন। কিন্তু তুমি না। দেখো, ড্রেস পরলেই শুধু হয় না, তার জন্য অ্যাটিটিউডের প্রয়োজন আছে। অ্যাটিটিউড। অ্যাটিটিউড? ওটা কি? আমি দেখাচ্ছি তোমাকে। এইটা হলো অ্যাটিটিউড, বুঝলে? দেখো, আমি এসব বুঝতে পারি না। ও গড, আমিও কাকে কাকে বোঝাতে যাচ্ছি। শোনো, যেদিন তুমি এই সমস্ত কিছু বুঝতে পারবে সেই দিন এই রুমে এসো তুমি। তুমি আমার কথা শোনো। গো। নমস্কার। এই মেয়েটাকে? আমি সুনিতা, এনার স্ত্রী। ভালো হলো তুমি বলে দিলে, না হলে আমি তো এবাড়ির কাজের লোক ভেবে ফেলেছিলাম। আরে দারুণ সেন্স অফ হিউমার তোমার। আচ্ছা, আপনি কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? একটু যান, আমাদের জন্য চা আর জলখাবার নিয়ে আসুন। দেখলে তো বাবা কোন জন্তুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমি তো বুঝতেই পারি না যে এর হাত থেকে কি করে রেহাই পাবো। তুমি ওর আসার আনন্দের নেক্সট সানডে একটা পার্টি দাও, বাকিটা আমি সামলে নেব। তুমি এই ড্রেসটা এনেছি তোমার জন্য, পরে নাও আর পার্টিতে যাওয়ার জন্য রেডি হও। কিন্তু আমি তো তৈরি হয়েই আছি, দেখো কেমন লাগছে। তোমার মনে আছে অঙ্কিত ওই দিন কি বলেছিল? তোমাকে দেখতে এখনো কাজের মাসিই লাগছে, আমার বউ নয়। কত সুন্দর শাড়ি এটা, তোমার ভালো লাগেনি? মূর্খ আর অবুঝ মেয়ে, তুমি আমার বউ কোনোদিনও হতেই পারবে না। প্রতিদিন তো চেষ্টা করছি তোমার স্ত্রী হওয়ার, কিন্তু বুঝতেই পারছি না এমন কি করব যে তোমার ভালো লাগবে। তুমি কিছু করতে যেও না, এবার যা করার হবে আমি করে নেব। এটা এটা কি করছো তুমি? আমার সিঁদুরের সাথে কি করছো তুমি? এটা তুমি আমার বউ হতে চাও না? তাহলে এটা করতে হবে। আর এটা কি? এটা মঙ্গলসূত্র। এটা খুলতে হবে। দেখো, এটা আমার সদবা হওয়ার চিহ্ন। আমি এটা বললাম না এটা খোলো তুমি। তোমার বর কে? আমি তো। নাই সিঁদুর নাই মঙ্গলসূত্র, খোলো এটাকে। দেখো, এটা আমি খুলতে পারবো না। আমি পার্টিতে এমন করে পরবো যাতে এটা দেখা যাবে না। এই ড্রেসটা নাও আর পরে রেডি হয়ে এসো।
চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য পার্টিতে। এইটা পিছনে রাখো। এই ড্রেসটা আমার জন্য অনেক আমি অন্য কিছু পরিনি। ড্রেসটা ছোট নয়, নিচে এসো। এটা আবার কি? দেখো, আমার এই ধরনের পোশাক পরা অভ্যেস নেই। অভ্যেস না থাকলে অভ্যেস করো। তোমার তো ফ্যাশনে কোনো সেন্সই নেই। নিচে অনেক বড় মাপের মানুষরা আমার জন্য অপেক্ষা করছে, আর তুমি কি চাও যে আমার রেপুটেশন ডাউন হয়ে যাক, রাইট? তাহলে যখন চাও না, তাহলে এটা পড়ার কোনো প্রয়োজন নেই। কাম অন। হ্যালো গাইস, মিট মাই গর্জাস ওয়াইফ সুনিতা। ভাই মুকেশ, তুই খুবই ভাগ্যবান যে তুই এত সুন্দরী বউ পেয়েছিস। আর আমরা তো জানতামই না যে বৌদি এত মডার্ন। ওয়াও, হোয়াট আ বিউটিফুল ফিগার। মুকেশ, একটা নাইট অফার, এক্সচেঞ্জ অফার। যদি এত বিউটিফুল এক্সচেঞ্জ অফার হয় তো আই এম অলসো রেডি। সুনিতা, এটা তুমি কোন ব্র্যান্ডের ড্রেস পরেছো? এসব আমি ঠিক জানি না, এটা মুকেশ পছন্দ করেছে। আর তুমি কোন ব্লাশারটা ইউজ করো? আরে তুমি তো লিপ লাইনার লাগাওনি। আসলে ওই আমার এগুলো ঠিক জানা নেই, আস্তে আস্তে সব শিখছি। ও, ভিলেজ বার্ড ইন বিগ টাউন। লাকি ভিলেজ গার্ল, তাই না? বৌদি, আপনার মাধুর্যেরও কোনো কথা হবে না, না হলে মেকআপের পিছনে লুকোনো মানুষটাকে চেনা যায় না। একদম ঠিক বলেছ নরেশ, আই অ্যাপ্রিশিয়েট। দুমুখ মানুষের সংখ্যা অনেক বেশি। এনিওয়েজ, আজকের পার্টিটাকে আর একটু বেশি কালারফুল করা যাক। চলো, লেটস ডান্স। ইয়েস, মে আই? দেখুন, আমি ঠিক নাচ করতে পারি না। ইনি আমার বস, যাও। আচ্ছা, ইয়েস, গো। এটা কি করলে তুমি? হ্যাঁ, ইনি আমার বস। উনি ক্ষমা চাও ওনার কাছে। উনি আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছিলেন। ভুলভাবে ছোঁয়ার চেষ্টা করছিল, বোকা মূর্খ মেয়ে। সরি টু সে স্যার, কিন্তু বৌদির এইসব ব্যাপার বুঝতে কিছু সময় লাগবে। তুমি বৌদিকে নিয়ে একটু বেশিই ভাবছো। কেন হবে না? কারণ বৌদি ছাপড়া থেকে আর আমি সিবান থেকে, আর ছোট শহরের প্রবলেমটা আমি খুব ভালো করে বুঝি। সরি বৌদি, আমারও এই বাতাবরণ ভালো লাগে না। আজ যেটা হলো সেটা গ্রাম বা শহরের ব্যাপার নয়, এটা সমাজের ব্যাপার। এই দেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, যেখানে জীবন ধারণের রীতি আর ভাষা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। কিন্তু কিছু জিনিস এমন থাকে যা বদলায় না, যার মধ্যে একটা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আর সম্পর্কের বোঝাপড়া, যেখানে স্বামী নিজের স্ত্রীকে রক্ষা করার শপথ নেয় আর তার বদলে স্ত্রী সংসার সামলায়। এইভাবে দুজনে মিলে
জীবনকে ক্রমশ সুন্দর করে তোলে। আধুনিকতা সময়ের সঙ্গে চলা শাশ্বত প্রক্রিয়া, যার গোড়ায় রয়েছে বহু বছরের সভ্যতার সংস্কৃতির ঐতিহ্য, আর সামনে আকাশের মতো মুক্ত ভবিষ্যৎ। কিন্তু কিছু মানুষ নকল আধুনিকতার আবরণে স্বামী স্ত্রীর সম্পর্ককেও খোলা বাজারে বেচতে চায়। মুকেশও তাই করছিল। নিজের বস বৈভবকে খুশি করার জন্য ও নিজের স্ত্রীকে ব্যবহার করতে চাইছিল, কিন্তু ও জানতো না যে আগে এগোনোর জন্য ওর এই শর্টকাট ওকে এমন দিকে নিয়ে যাচ্ছিল যেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। ভদ্রতা নামে কোনো জিনিস আছে তোমার মধ্যে? উনি আমার বস। তুমি আমার কেরিয়ারের উপর প্রশ্ন চিহ্ন লাগিয়ে দিয়েছো। দেখো, আমি তোমাকে বলেছিলাম যে উনি আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করতে। ভুল ভাবে? কিসের ভুল ভাবে? হ্যাঁ, এইভাবে এগুলো সব নর্মাল এখানে। আমি তোমাকে বলছি ভুল ভাবে ছোঁয়া কাকে বলে। তুমি বৈভব স্যারের কাছে ক্ষমা চাইবে, কারণ আমার স্যালারি, আমার ইনক্রিমেন্ট, আমার বোনাস সব ওনার হাতেই। আর আমি আমার কেরিয়ারে অনেক ইমপ্রুভ করতে চাই। যদি তুমি এতে আমার সঙ্গ দিতে না পারো, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। এই স্যার, হাই স্যার, ও আপনার কাছে ক্ষমা চাইতে এসছে। বলো। দেখুন, আসলে কাল যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আরে এক মিনিট, এভাবে নয়, স্যারকে হাগ করে সরি বলো। গো। যাও এবার ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এসো। গো। কাম অন। দুটো গ্লাস নয়, আরো একটা গ্লাস বানিয়ে নিয়ে এসো। Come on. Come on. Cheers. এবার এটার জন্য জোর করতে হবে, তাই না? স্যার, মুকেশ, মুকেশ, দেখো দেখো, আমি তোমার কথায়, আমি তোমার বসের থেকে ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু উনি আজকেও আমার সাথে একই বাজে ব্যাপার। সরি স্যার, আমার বাড়ির লোকেরা জানি না কোন একটা পোকা মূর্খ গাধা টাইপের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আই এম সরি স্যার। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার।
তুই ডিভোর্সের জন্য রেডি হয়ে যা, বুঝে গেছিস? দিদি, এর আগেও ওনার বস আমার সাথে বাজে ব্যবহার করেছিল, আর কাল আবারও উনি একই কাজ করলেন। যখন মুকেশকে আমি সে কথা বললাম, তখন ও আমাকে প্রথমে চড় মারলো, তারপরে আমাকে ডিভোর্স দেওয়ার কথা বললো। এভাবে কি করে ও তোমায় ডিভোর্স দিতে পারে? দিদি, আমার ভয় লাগছে এই কথায় যে কাল যদি কোনো কারণে আমাকে সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়। এত চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। আমিও আমার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইস টিমে আছি। এখন তোমার অধিকারের জন্য তোমায় লড়তে হবে। কিভাবে? এখন ও না, বরং তুমি ওকে বলবে তোমার ডিভোর্স চাই। ডিভোর্স? দিদি, আমার ডিভোর্স চাই না, বরং আমি তো মুকেশের সাথে একসাথে ঘর করতে চাই। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে, কিন্তু আমি যেমন যেমন করতে বলছি তোমায় তেমন করতে হবে। আচ্ছা দিদি। এটা আবার কি? এটাই যেটা তুমি চেয়েছিলে, ডিভোর্সের পেপার। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত আছে আমার। এলিমির জন্য 50 লাখ টাকা, থাকার জন্য এই বাড়িটাই, আর তোমার অর্ধেক স্যালারি, আর বিয়ের সময় আমার বাবা মা তোমাকে যতগুলো গয়না দিয়েছিল ওইগুলো সব ফেরত চাই। সব কিছুই এতে লেখা আছে, ভালো করে মন দিয়ে পড়ে নিও। সুনিতা, 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 আই এম সরি। আমি আমার আচরণের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমার কাছে লজ্জিত। তুমি জানো, আমি পাগল হয়ে গেছিলাম। একটা ছোট শহর থেকে এখানে এলাম, অনেক পরিশ্রম করতে হলো। আমার অজান্তেই আমি এরকম হয়ে গেলাম। সুনিতা, আমার দিকে দেখো। আরে কিছু তো বলো। তুমি চাইলে আমাকে চড়ও মারতে পারো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার পায়ে ধরছি। আরে তুমি এটা কি করছো? যদি তুমি সত্যি তোমার ভুল বুঝতে পেরে থাকো, তাহলে আমিও কোনো রকম ডিভোর্স চাই না। আমিও তোমার সাথে এই বাড়িতেই ভালোভাবেই থাকতে চাই। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ। আচ্ছা, এবার শোনো। কাজের জন্য আমাকে কিছুদিনের জন্য দিল্লি যেতে হচ্ছে। তাহলে ওখান থেকে আমি ঘুরে আসার পর আমরা দুজন ঘুরতে যাব বাইরে কোথাও। যাবে তো তুমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি নরেশকে এখানে পাঠিয়ে দেবো। ও তোমাকে জিজ্ঞেস করে নেবে, তোমার যদি কিছু প্রয়োজন পড়ে। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আমি তোকে ডিভোর্সও দেবো, আর একটা টাকাও তুই পাবি না। অনেক সময় সহজ সরল মানুষেরা চালাক আর ধূর্ত মানুষদের কথা বিশ্বাস করে, আর নিজেদের সঙ্গে হওয়া পুরনো দুর্ব্যবহারকে ভুলে গিয়ে তাদের ওপর ভরসাও করে ফেলে। ছলনা আর কপটতার খেলায় সুনিতাও এই ভুলটা করে ফেলে, কিন্তু ও জানতো না যে এর ফলাফল ওর জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন এটাই দেখার ছিল যে মুকেশের সেই ষড়যন্ত্রটা কি, যেটা ওর নিজের জীবনটাও নষ্ট করে দিতে পারে। নমস্কার বৌদি। আরে নরেশ, তুমি হঠাৎ এখানে? কি ব্যাপার? বৌদি, ওই কাল কনফারেন্স মিটিং আছে, তাই স্যারের কিছু ফাইলস দরকার ছিল। কিন্তু স্যার তো দিল্লি গেছেন, আর ওখান থেকে পরশুদিন ফিরবেন। দিল্লি? কি বলছেন বৌদি? স্যার তো অঙ্কিতা ম্যামের বাড়িতে এই ফাইলগুলো পাঠাতে বলেছেন। নরেশ, আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। নরেশ, আমার কেন মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। না বৌদি, তেমন কিছু নয়। দেখো নরেশ,
এখানে যদি আমাকে কেউ বোঝে তাহলে সেটা তুমি। তাই যা কিছু জানো আমাকে সত্যি সত্যি বলো। ঠিক আছে বৌদি, আপনি আমার সাথে আসুন। ইয়েস। মনে হচ্ছে তোমার গাইয়া বউ তোমাকে খুব অভুক্ত রেখেছে। এই রোমান্টিক মুহূর্তে কার নাম নিলে তুমি? তোমার সঙ্গে ওর কিসের তুলনা? চলো। আমার কি অন্যায় যদি ভগবান আমাকে এভাবে করে থাকে? বৌদি আপনি খুব সুন্দর, স্যারই আপনার মূল্য বোঝে না। এরকম কোনো ব্যাপার নয় নরেশ। সত্যি তো এটাই যে ও যেভাবে চাইছিল সেভাবে আমি নিজেকে কোনোদিন তৈরিই করতে পারিনি। ওকে সেই সুখ কোনোদিন দিতে পারিনি যেটা ও চাইছিল। দেখো না, তাই তো ও আজ অঙ্কিতার সাথে। আমার তো মনে হয় উনি আপনাকে ভালোই বাসেন না। এরকম না নরেশ, ওর আমার মধ্যে তো এখন সবকিছু ঠিক হয়ে গেছে। বৌদি আমার মনে হয় উনি শুধুমাত্র ভালোবাসার নাটক করছেন, যাতে ডিভোর্সের পরে আপনাকে টাকা না দিতে হয়, আর পরের জিনিসও যাতে ফেরাতে না হয়। চাই না আমার এমন টাকা। যখন স্বামীর ভালোবাসাই পাবো না তখন আমি এসব নিয়ে কি করব? আজ আমার মনে হচ্ছে আমি সত্যিই হেরে গেছি। আপনি এরকম ভাববেন না বৌদি, আপনার মতো বউ অনেক ভাগ্যবান লোকেরা পায়। আমি থাকতে নিজেকে কখনো একা মনে করবেন না আপনি। এই কাজটার জন্য পুরো 2 লাখ টাকা দেব। আর এবার আমিও দেখব যে এই মেয়েটা কতদিন মুকেশের বউ হয়ে থাকতে পারে। এত বড় বিশ্বাসঘাতকতা আমার সঙ্গে? আর তুমিও তো আমার সঙ্গে এটাই করছিলে না মুকেশ? তুমি বলেছিলে তুমি দিল্লি যাচ্ছ, কিন্তু তুমি এখানেই ছিল অঙ্কিতার বাড়িতে। আচ্ছা, তাহলে এই সব কথা তোমাকে নরেশ বলেছে, তাই না? তুমি জানো নরেশ তোমাকে কিভাবে ঠকিয়েছে? ও এই ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দিয়েছে। এবার তো আমি কোর্টে এই প্রমাণটা দেখিয়ে ডিভোর্সও পেয়ে যাব। আর তাছাড়াও তুমি একটা টাকাও আর আমার কাছ থেকে পাবে না। আচ্ছা, আর তাছাড়াও তোমার জেলও হতে পারে। তাহলে এটা দেখে তুমি কি বলবে মুকেশ? এই কাজের জন্য পুরো 2 লাখ টাকা দেব। 2 লাখ? 2 লাখ অনেক কম। যদি আমি এই ভিডিওটা না দিই তাহলে মুকেশকে নিজের অর্ধেক স্যালারি আর 50 লাখ টাকা দিতে হবে। তাহলে তোমার কত চাই? কম করে হলেও 30 লাখ। খুব বেশি এটা। তাহলে ঠিক আছে, আমি মুকেশকে বলে দিচ্ছি যে এই পুরো কাণ্ডটা তুমি করেছো, যেটার জন্য তোমার জেলও হতে পারে। এরকম কিচ্ছু হবে না। কারণ তোর মরার পরে এই সমস্ত রহস্য এখানেই থেকে যাবে যে সুনিতার সঙ্গে এই ভিডিওটা তুই অঙ্কিতার কথাই করেছিলি।
তোর যাওয়ার আগে আমি একটা রহস্যের কথা বলি তোকে। এই সমস্ত প্ল্যান অঙ্কিতার ছিল না, এই সব পরিকল্পনা আমার ছিল। এটা দেখে তো আদালত তোমাকে শাস্তি দেবেই, কারণ মুকেশ তোমাদের খুব ভালোভাবেই চিনতো, তাই তোমাদের সব কিছু ক্যামেরায় রেকর্ড করে রেখেছিল। তুমি ভেবেছিলে গুলি লাগার পর ও মরে গেছে, কিন্তু না। সুনিতা, হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু যে ভিডিওটা আমি পাঠাচ্ছি তার মধ্যে অঙ্কিতার আর মুকেশের প্রমাণ আছে যে কিভাবে ওরা আমার ব্যবহার করেছে। এখন এর মধ্যে সবকিছু রেকর্ড আছে, যেভাবে তুমি আমাকে সমস্ত সমস্যায় ফেলেছো আর কিভাবে তুমি আর অঙ্কিতা মিলে নরেশকে খুন করেছো। এবার তো তোমরা দুজনে অবশ্যই শাস্তি পাবে। এবার তো তোমরা দুজনে অবশ্যই শাস্তি পাবে। কিন্তু ভাবো, যদি তুমি মরে যাও তাহলে আমাদের জন্য কত সহজ হয়ে যাবে এটা প্রমাণ করা যে তোমার নরেশের সঙ্গে রিলেশন ছিল, আর সেই জন্য তুমি ওকে খুন করেছো, আর সেটা থেকে বাঁচার জন্য তুমি আত্মহত্যা করেছো। তাড়াতাড়ি মারো ওকে। মুকেশ, দাঁড়াও, নাহলে গুলি চালিয়ে দেবো। গ্রেপ্তার করুন এদের। নরেশের ভিডিও পাওয়ার সাথে সাথেই আমি পুলিশকে সবকিছু জানিয়ে দিয়েছিলাম। যখন তোমার সাথে আমার বিয়ে হয়েছিল না মুকেশ, তখন আমি ভেবেছিলাম আমার কপাল কত ভালো। আমি ভাবতাম তুমি কত মডার্ন, আরে আমি তোমাকে হিরো ভাবতাম। কিন্তু আজ আমি বুঝতে পারছি, না তুমি মডার্ন, না তুমি হিরো। জানো কেন? কারণ ভালো পোশাক পরলে আর দুটো ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না, বরং একটা মানুষ মডার্ন হয় তার চিন্তাধারায়। আর তোমার চিন্তা রয়ে গেছে যেখানে ছিল সেখানে। নিজের স্ত্রীর প্রতি কোনো চিন্তা ভাবনা ছিল কোনোদিন না। আর তাছাড়া তুমিও তো একটা গ্রাম থেকে এসেছিলে, তাই না? সময় লেগেছিল না তোমারও নিজেকে পাল্টানোর জন্য? কিন্তু তুমি আমাকে সময় দিয়েছো? দাওনি। কেন? কারণ আমাকে নিয়ে তোমার মানসিকতা কোনোদিন বদলায়নি। আর আমাকে শাস্তি দিতে দিতে তুমি এতটা নিচে নেমে গেছো যে আমাকেও নিচে নামিয়ে দিয়েছো। কিন্তু আমি না মুকেশ, আমি আসল আধুনিক। আমি আমার ভুল থেকে শিখে নিয়ে অবশ্যই এগিয়ে যাব, কিন্তু তোমার মতো কখনোই হব না। নিজের মান সম্মানকে কখনোই হারাবো না। ওকে নিয়ে যান আপনি, ইন্সপেক্টর। নিয়ে চলো ওদেরকে। আধুনিক হওয়ার অর্থ হলো সময়ের প্রয়োজন অনুযায়ী নিজের ভাবনাকে পরিবর্তন করা।
যাতে আগামী দিনে সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হওয়া যায়। নিজের স্ত্রী আর তার ভাবনা চিন্তার সম্মান করা, ওকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া, আর যে কোনো পরিস্থিতিতে তাকে রক্ষা করা, এটাই হলো আধুনিক ভাবনা। কিন্তু মুকেশ আধুনিকতার ভুল অর্থ করে কেবলমাত্র সেই ভাবনাকেই লালন করছিল যাতে নারী কেবলমাত্র একটা ব্যবহারযোগ্য জিনিস। মুকেশের শুরু থেকেই অঙ্কিতার সঙ্গে সম্পর্ক ছিল। ভালো হতো যদি এসব কথাও নিজের বাড়ির লোক আর সুনিতাকে জানিয়ে দিত, আর সুনিতাকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটাকে নিজের মতো কাটাতো। কিন্তু ও সেটা করেনি, আর আধুনিকতার নামে ক্রমাগত সুনিতার ভাবনা চিন্তার সঙ্গে খেলা করেছে। মুকেশ মার্কেটিং কোম্পানির একজন যোগ্য কর্মী ছিল, কিন্তু নিজের এই ভুলের কারণে ও একজন অপরাধী হয়ে উঠল। আজ ও আর অঙ্কিতা জেলের গড়াদের পেছনে। পুলিশ এই মামলার দায়িত্ব নেওয়ার পর ওর বস বৈভবকেও ওর কোম্পানি চাকরি থেকে বের করে দেয়। আজ সেও বেরোজগার। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে অপরাধের সঙ্গে যুক্ত এরকম একটা সত্যি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি নবস্তা থেকে বলছি। আপনি এখানে তাড়াতাড়ি আসুন, আমি একটা খুন করে ফেলেছি। কে ছিল এই মেয়েটা, আর ও কাকে খুন করেছিল? ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আমরা কানপুরের নওবাস্তার একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি, যা আপনাকে চমকে দেবে। নিজের বাড়ি থেকে দূরে কানপুরের কলেজে অ্যাডমিশন নেওয়া 18 বছরের মেয়ে পায়েল, ওর সঙ্গে এমন কি ঘটেছিল যে ওকে পুলিশকে ফোন করে এটা বলতে হলো যে ওর হাতে একটা খুন হয়ে গেছে? আর পুলিশ যখন ওখানে পৌঁছয় আর লাশটা দেখতে পায়, তখন তারা অবাক হয়ে যায়। কার ছিল এই লাশটা? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই গল্পটাকে ভালো করে বুঝতে গেলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে, যখন পায়েল বাবার সঙ্গে কানপুরে এসেছিল। ঠিকই বলেছিস। ব্যাস দাদা, এখানেই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কত হলো? চলো। বাহ, কি মাল ভাই! মালটাও তো চরম ভাই। বাবা ছাড়ো না। দেখ 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 কিভাবে দেখছে, এমন মনে হচ্ছে যে চোখ উপড়ে দেবে এক্ষুনি। ছাড়ো হাত। বাবা কি বললি? বাবা ছাড়ো তুমি। কাকা, লড়াই করতে চাও নাকি? বাবা ছেড়ে দাও না প্লিজ, রাস্তার কুকুরের সঙ্গে কথা বলতে নেই। ছাড়ো আমাকে। ছাড়ো এদি, তুমি প্লিজ আমার সাথে যাও চলো। যাও, ওকে নিয়ে যাও যাও। চলো বাবা। বাহ, হাসিটা কি সুন্দর ছিল। আচ্ছা এটা বলতো, কে ছিল ওটা? আবে আমি কি করে জানবো এ কে ছিল? আরে তুই 24 ঘন্টা এখানে থাকিস আর তুই জানিস না? জানি না তো জেনে যাব। জায়গাটাও আমার, এখানকার লোকও আমার। আপনি যে কয়েকদিনের জন্য বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। বাবা এ নাও জল খাও। প্রাণে মেরে ফেলবো ওদের, আবার যদি এরকম অসভ্যতা করে। আমার মাথায় পুরো রক্ত চড়ে গেছে। বাবা তুমি না একটু জল খাও। তুমি তো জানোই এইরকম ছেলেদের সত্যিই কোনো কাজকর্ম নেই, সারাক্ষণ শুধু এইসবই করতে থাকে। বাবা তুমি আমাকে বলো, যদি কোনো কুকুর তোমায় কামড়ায়, তুমি কি কুকুরটাকে কামড়াবে? কামড়াবে না তো? তাহলে ছাড়ো, জল খাও। মা, তোমার যখন অ্যাডমিশন হয়ে যাবে গার্লস হোস্টেলে, আমি নিশ্চিন্তে গ্রামে ফিরে যাব। বাবা তুমি আমার ভবিষ্যৎ নিয়ে কত ভাবো, তাই না? আমি কখনো তোমাকে নিরাশ করব না বাবা।
ও আহু আহু, ও আহু আহু, ও আহু আহু, ও আহু আহু। ভাই একটা দারুণ নিউজ এনেছি। মুখে বলবি না, এরকম হাসবি খালি। আর যদি ভগবানের কাছে অন্য কিছু চাইতাম না, মা কালী দিব্যি আজ সেটাও পেয়ে যেতাম আমি। আরে বল না কি হয়েছে। আর ওই অটোর যে মেয়েটা ছিল না, আরে সেদিন যে রেগে গেছিল, হ্যাঁ ওর বাড়ির অ্যাড্রেস জানতে পেরে গেছি। কি বলছিস? আমি ওই যে জায়গাটা আছে না ওইটা, বর্মার বাড়িতে? আরে কি বলছিস না ভাই? পায়েল, পায়েল, তাড়াতাড়ি এসো। আরে আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। বলো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি? তুমিই বলো বাবা। আরে চেষ্টা করে দেখো না। বুঝতে পারছো না তাই তো? ঠিক আছে আমি নিজেই বলে দিচ্ছি। এই দেখো আমি তোমার জন্য নতুন ড্রেস নিয়ে এসেছি। এসো বসো। ব্যাপারটা হচ্ছে, আরে তুমি যদি কলেজে এরকম গ্রাম্য পোশাক পরে যাও সেটা কি দেখতে ভালো লাগবে? এবার তোমাকে শহরের মতো করে পোশাক পরতে হবে, শহরের মতো করে সাজুগুজু করতে হবে। যাও এই পোশাকটা পরে আমাকে দেখাও। ঠিক আছে বাবা। কি হলো? বাবা এই ড্রেসটা না খুব ছোট। আরে শহরের মেয়েরা তো এর থেকেও ছোট পোশাক পরে, জানো কি জানো না? এবার আমাকে দেখাও আমাদের মেয়েকে শহরের পোশাকে কি রকম দেখতে লাগে। আমার থেকে লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমাকে এর থেকেও ছোট ফ্রকে দেখেছি। হ্যাঁ বাবা এই ড্রেসটা তো খুব দামি তাই না? আমি আমার ছোট্ট মেয়েটার জন্য সস্তা ড্রেস কিনে আনবো নাকি? তুমি খুব ভালো বাবা। আরে কি করছিস? আরে চুপ করে থাক না। আরে পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস কি তোরা? দেখ না ভাই, যেটা দেখতে পাচ্ছিস পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখ। শোন না, ভদ্র সভ্য মেয়েকে কেন বিরক্ত করছিস? দেখাচ্ছি সেটা দেখ। আরে দেখ ভাই দেখ, পৃথিবীর অষ্টম আশ্চর্য। এই চল এখান থেকে। আরে চল না ভাই, এই চল চল। গোপাল আর ওর বন্ধুরা যা কিছু দেখেছিল সেটা ওরা বিশ্বাস করতে পারছিল না। আর হয়তো কেউই পারত না যে কেউ বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ককে এভাবে ছাড়খাড় করে দিতে পারে। সমাজ মানুষের শারীরিক প্রয়োজনগুলোকে বোঝে, কিন্তু তার মানে এই নয় যে আমরা সমাজের তৈরি করা মর্যাদাগুলোকে লঙ্ঘন করব। সমাজে প্রতিটি সম্পর্কের একটা মর্যাদা থাকে, আর সেই মর্যাদা লঙ্ঘন করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তার আন্দাজ না তো সতীশের ছিল আর না তো পায়েলের। না বাবা, তুমি এসব ছোট লোকের সঙ্গে কথা বলো না। আরে সারা রাত ধরে বাবা যখন নিজের মেয়ের খেয়াল রাখে না, তখন মেয়েও খেয়াল রাখবে তাই না?
বাবার খেয়াল। অভয়, ও যখন বাড়িতে গিয়েছিল তখন ওর বাবা ওর সাথে ছিল না? হ্যাঁ হ্যাঁ, কেন? এবার ওর বাবা আমি হব। ও এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছে বলতো? বাবা হতে। বাবা হতে? কার? ওই আমাদের ওই রাগী মেয়েটার। আসছি বাবা। দেখো, তুমি যদি একটু বাড়াবাড়ি করো না, আমি কিন্তু চিৎকার করব। চিল্লাও তুমি, সারা পাড়ার লোককে ডেকে আনো। আমিও তোমার আর তোমার বাবার ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেবো। কেন কথা কেন বন্ধ হয়ে গেল তোমার? মুখে কি তালা লেগে গেছে নাকি? ডাকো সারা পাড়ার লোককে। হ্যাঁ, যদি তোমার যৌবনে এতটাই আগুন লেগে থাকে রানী, তাহলে আমি সেই আগুন নিভিয়ে দেব। কেউ আছে? ভূপতি, কি করছিস তুই এখানে? হ্যাঁ, কি করছিস? ভালো হচ্ছে তুই এসে গেছিস। তুই জানিস তো ওর আসল রূপটা তো তুই জানিসই। ভূপতি, না আমি কিছু করব না তোকে কিছু করতে দেবো। দেখ গোপাল, আমাদের মাঝখানে তুই আসিস না। তুই তো জানিস ওর চরিত্র কি। দেখ, আমি যা কিছু দেখেছি না, আমি ওটাই বিশ্বাস করতে চাই না। হতে পারে যে বুড়োর সঙ্গে বিয়ে হয়েছে, আর ওরা সমাজের চোখে বাঁচার জন্য বাবা আর মেয়ের অভিনয় করছে। যাই হোক না কেন ভূপতি, না দেখ, এরকম বিয়ে অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। তুই ছাড়, আর কথা শোন, কথা শোন, আর এটা ছাড়। পুলিশের চক্করে যদি পড়িস তাহলে ফেঁসে যাবি, মরবি তুই। চল বেরিয়ে ওখান থেকে, বেরিয়ে যা। তোকে পরে দেখে নেবো আমি। পরে দেখে নেবে। দেখ, এই নাটক করা বন্ধ কর তুই। হ্যাঁ, আর সত্যি বলবো, আমরা তো বিগড়ে গেছি, কিন্তু তুই শ্যাঃ। লজ্জা লাগে না তোর? হ্যাঁ, এই সমস্ত কিছু করতে? আর এই সব কিছু না আমি ওর হাত থেকে বাঁচানোর জন্য করেছি। হ্যাঁ, নাম কি তোর? পায়েল। আর তোমার? গোপাল। গোপাল, তুমি জানো না আমার সঙ্গে যেটা ঘটছে সেটা কেন ঘটছে? আমার বাবা তো ছোটবেলাতেই মারা যান। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে। দাদা, আপনার কিছু লাগবে দাদা? আরে সাবিত্রী, এত কাজ করছো কেন? ক্লান্ত হয়ে পড়বে। এসো, আমি তোমাকে একটু সাহায্য করি। না দাদা, আপনি যান। বৌদি আরে এসে এসো, যাবেন এসো। দাদা। আরে আপনি কি এসো, করছেন এসো, সাবিত্রী? সাবিত্রী। কি রে
রে ডাইনি, খুব তো ভালো মানুষ সেজে এখানে কাজ চাইতে এসেছিলিস, কিন্তু এই তোর আসল রূপ, তাই না? আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর যেন তোর মুখ আমি না দেখতে পাই। না বৌদি, আপনি ভুল ভাবছেন, আমি কিচ্ছু করিনি। ওই দাদা তখন এসে এই মিথ্যাবাদী, নিজের অধিকারে থেকে কথা বল, বুঝতে পেরেছিস? দেখেছো শান্তি, আমি তোমাকে কতবার বলেছি কোনো কাজের মেয়ে রাখবার আগে না ভালো করে তার খোঁজ খবর নিও। দেখলে তো তুমি আমার বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। না বৌদি, দাদা মিথ্যে কথা বলছেন। এখনো দাঁড়িয়ে রয়েছিস তুই এখানে নির্লজ্জের মতো? যা বেরো এখান থেকে, আর তোর মুখ দেখাবি না এখানে। মা, হ্যাঁ মা, দুপুরের কি রান্না করা আছে? কিছু বানিয়ে নিস মা। নমস্কার মাস্টারমশাই। নমস্কার মা। নমস্কার মাস্টারমশাই। তুমি আজকাল টিউশন পড়তে আসছো না? আমি ভাবলাম তুমি অসুস্থ হয়ে পড়েছো কিনা, বাইরে কোথাও গিয়েছো কিনা, তাই দেখতে চলে এলাম। ও ভালো আছে তো? কি বলবো মাস্টারমশাই, এখন পায়েলকে টিউশনি পড়াতে পারবো না। আর এখন তো আমার কাছে ওর স্কুলের ফিস দেওয়ার মতনও টাকা নেই। আর যবে থেকে ওর বাবা চলে গেছেন তখন থেকে আমি বাড়িতে কাজ করে করে ওর ভরণ পোষণ করছিলাম, কিন্তু সেখানেও আমার চরিত্র নিয়ে মিথ্যে বদনাম দিচ্ছে, আর সবাই আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছে। আর এখন তো আমার কাছে বাড়ি ভাড়া দেবার মতো কোনো টাকা নেই, তাই আমি ওকে টিউশন কি করে পড়াবো মাস্টারমশাই? দেখুন, আমি আপনাদের কাছ থেকে টিউশনির টাকা চাইতে এসেছি নাকি? আমি শুধু এইটুকু চাই যে পায়েল মা শুধু পড়াশুনো করুক, নিজের পায়ে দাঁড়াক, ধরে নিতে পারেন ওটাই আমার টিউশনির ফিস। কিন্তু এর মাস্টারমশাই, মধ্যে কিন্তু করার কিছু নেই। এই সময় আমাদের শুধুমাত্র পায়েল মায়ের ভবিষ্যতের কথা ভাবা উচিত। মাস্টারমশাই, চলো মা, আমরা পড়াশুনো শুরু করি। পায়েল মা, পায়েল মা। আরে আপনি, আর এসব কি এনেছেন আপনি? এই দেখো, এই হলো তোমার মামার ওষুধ, এটা তোমার জন্য নতুন ফ্রক, এটা আমার জন্য? আর আপনার জন্য এই শাড়িটা এনেছি। কিন্তু নিয়ে নাও না মা। আমি আমি এগুলো কি করে নেব মা? মাস্টারমশাই তোমার জন্য যখন নিয়ে এসেছেন, নাও না। কিন্তু আমি কি করে পরবো মা রঙিন শাড়ি? কেন পরবেন না রঙিন শাড়ি? দেখুন, জীবনটা হলো মাত্র দুদিনের, জীবনটাকে নিজের মতো করে বাঁচুন। কারুর কথা শুনে বাঁচাটাকে বাঁচা বলে না। এটা নিয়ে নিন। হ্যাঁ মা, নাও না। আর এটা পরে তুমি বাজারে যেও, কেমন? হ্যাঁ, পায়েল মা একেবারে ঠিক কথা বলেছে। আচ্ছা ঠিক আছে মা। আরে বাহ, ভাড়া দেওয়ার বেলা পয়সা নেই, এদিকে দেখছি নতুন শাড়ি কেনা হচ্ছে। আরে দেখ, কাজের জায়গাটা আলাদা, ভাড়ার জায়গা আলাদা। যখন কাজ করতিস তখন না হয় ব্যাপারটা আলাদা ছিল। তোর 3 মাসের ভাড়া এখনো বাকি, দিয়ে দিস। আমার নিজের টাকা এভাবে ভিখারির মতো চাইতে একদম ভালো লাগে না, বুঝেছিস? দাঁড়ান 1 মিনিট। এই এখনকার মতো আমার কাছে 4000 আছে, এটা আপনি রাখুন। এরপরে আপনার যা লাগবে সেটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। দেখুন, আপনি দিন বা অন্য কেউ, আমার তো শুধু লক্ষ্মী আশা নিয়ে কথা। আর হ্যাঁ, যে টাকাটা বাকি রইল সেটাও তাড়াতাড়ি দিয়ে দিস। আপনার কি দরকার ছিল দেবার?
আমি আপনার এই ঋণ কি করে শোধ করব? আমি বলছিলাম টাকা নিয়ে তো আমি স্বর্গে যেতে পারবো না। দেখুন, এমনিতেও আমার কেউ নেই। যদি আমি সাহায্য করলে আপনাদের কিছু উপকার হয় তো এর মধ্যে খারাপ কি আছে? দেখুন, এসব কথা এখন থাক, পায়েল মাকে নিয়ে পড়াতে যাই। চলো মা, আমরা পড়তে বসি, চলো। কত ভালো মানুষ উনি। নমস্কার দিদি। দেখ দেখ কবিতা। আরে দিদি, মাস্টার মশাই আসার ফলে ওর হালচালই একদম বদলে গেছে। নতুন নতুন শাড়ি, ওষুধপত্র, অনেক কিছু করছে মাস্টার মশাই ওর জন্য। এসব আপনারা কি বলছেন দিদি? আর কবিতা তুমিও? আহা, এখন কেমন ন্যাকা সাজছে দেখ। আমরা না সব জানি। যাই বলো দিদি, আমার তো মনে হয় যেই জাদু জামাই বাবুর ওপর চলেনি সেটা মাস্টার মশাইয়ের ওপর চলেছে। আর আজকালকার সময় তো ঘোর কলিযুগ, ঘোর। আজ পর্যন্ত ওনার কাছে কিচ্ছু চাইনি, এখনো পর্যন্ত যা করেছেন নিজে থেকে করেছেন। আরে কেউ বিনা স্বার্থে একটা টাকা পর্যন্ত দেয় না, আর মাস্টার মশাই তো। শোন সাবিত্রী, আমার ধারের সমস্ত টাকা দিয়ে দে, আর আমার ভাড়ার টাকাও, বুঝেছিস? এই নাও, মাস্টার মশাই এসে গেছে। কি হয়েছে? চলে যান আপনি এখান থেকে, আর যেসব জিনিসপত্র আপনি দিয়েছেন ওগুলো ফেরত নিয়ে যান। আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমি। কিন্তু হয়েছেটা কি? ও আপনার সামনে কি আর বলবে বলুন তো? আপনি চুপ করে থাকুন, আপনি নিজের মুখে বলুন ঠিক কি হয়েছে। কোনো কথা বলতে চাই না আপনার সঙ্গে, ব্যাস আপনি চলে যান এখান থেকে। মাস্টার মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনার সাথে এদের কি সম্পর্ক? এদের পিছনে কেন টাকা ঢালছেন? নিজের স্বামীটাকে তো খেয়েছে, এবার দেখবেন আপনাকেও না কোনদিন বেঁচে খান। কোন সম্পর্কের কথা বলছেন আপনি? মানবিকতার জন্য কেউ কি কাউকে সাহায্য করতে পারে না? বেশ, আপনি সম্পর্ক চাইছেন তো ঠিক আছে, আমি ওনাকে বিবাহ করব। আমি ওনাকে বিবাহ করব। এটা 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 আপনি কি বলছেন? দেখুন, ব্যাপারটা হলো, যদি সমাজ সম্পর্কই চেয়ে থাকে তাহলে ঠিক আছে, এই তো সম্পর্ক। আমি করব আপনাকে বিবাহ। আর হ্যাঁ, আমি আপনার ভাড়া 10,000 টাকা নিয়ে এসেছি, এটা রাখুন, আর এখান থেকে দয়া করে যান। চল কবিতা। দেখুন, আমি এটা বাধ্য হয়ে করছি না, আর বিশ্বাস করুন, আমি আপনাকে কখনো কোনো অবস্থায় কষ্ট পেতে দেব না। আর তারপর মা মাস্টারমশাইকে বিয়ে করে নিল। আমি বাবাকে ফিরে পেলাম, আর মা নিজের স্বামীকে। কিছুদিন পরে বাড়িতে ছোট্ট ভাই এলো। লে 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 লে, ও সোনা আমার সোনা। বাবার কাছে আমরা এত ভালোবাসা পেয়েছি যে কখনো বুঝিনি বাবার মনের মধ্যে কি চলছে। শোনো, চলো না। জিদ করো না।
আজকে আমার শরীরটা ভালো নেই। তুমি আজকাল রোজ কোনো না কোনো অজুহাত তৈরি করো। আরে আমি তো একটা পুরো, কি করব? মরে যাবো? মরবি তোমার শত্রু। মা মা আমি খুব ভালো নম্বর পেয়ে ক্লাস 12 পাস করেছি। আরে আমার সোনা। কিন্তু মা এবার আমি কলেজে পড়তে চাই। কিন্তু কলেজে পড়তে গেলে তো শহরে যেতে হবে, আর তোর খরচা কে দেবে? খরচা চালানোর জন্য আমি আছি না। আমার এই ছোট্ট মেয়েটার সব স্বপ্ন আমি পূরণ করব। ওকে কানপুরে নিয়ে যাব, কলেজে অ্যাডমিশন করাবো, আর গার্লস হোস্টেলে থাকার বন্দোবস্ত করে দেবো। থ্যাংক ইউ বাবা, তুমি খুব ভালো। আর তারপরে আমি কলেজে পড়াশোনা করার জন্য বাবার সাথে আমি এই শহরে আসি। আর তারপর সেই দিন রাতে ওহো, আমার বুদ্ধিমতী মেয়ে এসেই পড়াশোনা শুরু করে দিয়েছে। হ্যাঁ বাবা। দেখো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছি। আচ্ছা, কাল সকাল সকাল আমরা তোমার কলেজে যাব, আর ওখানে তোমার হোস্টেলে থাকার বন্দোবস্ত করে দেবো। হ্যাঁ বাবা। এই নাও। বাবা তুমি আমাদের সবার কত খেয়াল রাখো। তুমি আমার ছোট্ট পুতুল। কেন? বাবা আমার খুব ঘুম পাচ্ছে, আমি আর খেতে পারবো না। কোনো ব্যাপার নয় মা, জার্নি করে ক্লান্ত হয়ে গেছো, যাও শুয়ে পড়ো। হ্যাঁ। বাবা বাবা তো এটা কি করলে তুমি? তুমি আমাকে আর মাকে এইভাবে ঠকাতে পারলে? আমি তোমাকে আমার বাবা ভেবেছিলাম, কিন্তু তোমার এই জঘন্য কাজের জন্য আজ থেকে কেউ বাবা মেয়ের সম্পর্কের উপর বিশ্বাস রাখবে না। আমি মাকে সবকিছু বলে দেবো। হ্যাঁ, আমি মাকে সবকিছু বলে দেবো। আমি সব কথা মাকে বলবো যে কিভাবে তুমি মাকে আর আমাকে একসাথে ঠকিয়েছো, আর কি কি করেছো তুমি আমার সাথে। মাকে বলে দেবে? হ্যাঁ, তুমি জানো মা যদি জানতে পারে তাহলে মা কি করবে? আত্মহত্যা। আরে তোর জন্যই তো এত কিছু, আর তোকে পাওয়ার জন্যই তো আমি তোর মাকে আমি বিয়ে করেছিলাম। দেখ, তোর মার ফোন এসে গেছে, তুই কথা বলে নে। হ্যালো হ্যালো, তোরা ভালোভাবে পৌঁছেছিস তো? আচ্ছা শোন না মা, তোর বাবাকে ফোনে পাচ্ছি না,
ওকে বলিস না সংসারে খরচাপাতি লাগবে, আর তোর মামার ওষুধের টাকাও নেই। ওকে বল কিছু টাকা যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ মা। ঠিক আছে মা, রাখছি। কথা হয়ে গেছে? তুমি তো মাকে কিছু বললেই না। এই তো আমার বুদ্ধিমতী মেয়ে, আমার আদরের মেয়ে। বাবাকে সে কত ভালোবাসে, ভালোবাসে তো। দেখ, যা কিছু হয়েছে না, এটা তো জোর করে হয়েছে। এবারে আমরা এখন ভালোবেসে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। না না না, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তুমি বলো আমি কি করতাম? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই তোর মাকে কেন জানাসনি? মাকে মাকে আমি কি বলতাম গোপাল, যে আমি অনেকদিন বাঁচবে। মাই কল করেছে। হ্যাঁ, কথা বল। হ্যালো। হ্যালো, তোর বাবা কেমন আছে? কোথায় আছে ও? বাবা ভালো আছে, বাবা বাইরে গেছে কোনো একটা কাজে। মা শোনো না, তোমাকে একটা আরে কথা। কি শুনবো? তোর ছোট ভাইটারও শরীর খারাপ। আর শোন না, তোর বাবাকে বলিস ওকে যদি আরো বেশি দিন থাকতে হয় তাহলে আমাকে যেন কিছু টাকা পাঠিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ আমি বাবাকে বলে দেবো। কিন্তু মা শোনো না, একটা কথা বলার আছে তোমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কি বলতে চাইছিস। তুই এটাই বলতে চাস তো যে তোর বাবা যদি না থাকতো তাহলে আমাদের কি হতো? কামনার বশে সতীশ এমন একটা জাল পেতেছিল যাতে মা মেয়ে দুজনেই আটকা পড়েছিল। ওরা চাইলেও বেরোতে পারছিল না। মা মেয়ে দুজনেই বাধ্য ছিল, আর সতীশ সেই সুবিধাটাই নিয়েছিল। কিন্তু পায়েল যখন কথাটা গোপালকে বলল, গোপালের মনে সহানুভূতি তৈরি হলো, আর এই সহানুভূতি ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হলো, আর বন্ধুত্ব থেকে ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাই যে ওদের একদিন বিপদে ফেলবে, এটা ওরা ভাবতে পারেনি। কি ব্যাপার গোপাল, আজ তো বেশ স্মাইল করছো। আসলে তোকে আজ হাসতে দেখলাম, তাই ভালো লাগলো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু তুমি হাতে কি লুকিয়ে রেখেছো? আসলে তোর জন্য একটা বই কিনে এনেছি। তোর পড়তে ভালো লাগে তাই না? দেখ। নাইস বুক। কি বললি? কিচ্ছু না বাবা, খুব ভালো হয়েছে বইটা। আচ্ছা, আমি এখন যাই। থ্যাংক ইউ। আচ্ছা শোন, আমি না ওই বইটাতে কিছু রেখেছি, দেখে নিস। এটা তোমার জন্য নিয়ে এসেছি, চুলে লাগিয়ে নাও। বাবা ইচ্ছে করছে না আমার। চুলে এটা লাগিয়ে নাও। ইচ্ছে করছে না কেন? কি এমন হয়েছে যে তোমার ইচ্ছে করছে না? হ্যাঁ, এটা চুলে লাগিয়ে নাও। বাবা প্লিজ, আমি বললাম তো আমার ইচ্ছে করছে না। প্লিজ লিভ মি। তোমার মনটাকে আমি না বুঝলে কে বুঝবে? হ্যাঁ? তোমার মুড কি করে তৈরি করতে হয় সেটা আমি জানি। ভূপতি, খুব বাজে লাগে ভাই যখন নিজের কেউ দূরে চলে যায়। খারাপ তো লাগেই,
কিন্তু দূরে কে গেছে? গোপাল। গোপু, তুই আর আগের মতো নেই ভাই, তুই অনেক বদলে গেছিস। আরে কি উল্টো পাল্টো বকছিস রে? এখন তো আমাদের কথা ভুলভালই মনে হবে। সত্যি খুব তেতো হয় আমার ভাই, আর ভালোবাসা তো ভালোবাসাই হয়। কি বলছিস কি তোরা ভাই? কি হয়েছে কি তোদের? আমাদের আবার কি হবে ভাই, ভালোবাসা প্রেম সবই তোরই হয়েছে। তোমাদের মধ্যে এখানে গোপালকে কি 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 হয়েছে স্যার? আরে গোপালকে! আমি স্যার, গোপাল আমার নাম। তুমি গোপাল? হ্যাঁ স্যার। চলো। কিন্তু কিন্তু কোথায় স্যার? প্রবলেমটা কি হয়েছে স্যার? কি হয়েছে? চল আমাদের সাথে বোঝাচ্ছি তোকে কি হয়েছে। স্যার, চল স্যার, চল। আরে স্যার, স্যার ছাড়ুন স্যার। ভাই, এই পুলিশ এসে গোপালকে কেন ধরে নিয়ে গেল? সেটা তো আমিও ভাবছি। নিশ্চয়ই ওই মেয়েটা কিছু বলেছে। ভাই, আমাদের থানায় যাওয়া উচিত। থানায়? ঠিক বলেছিস। বড় সাহেবের কাছে গিয়ে সাহায্য চাই, চল। গোপাল? গোপাল, কি হয়েছে ভাই তোর? খুব যন্ত্রণা হচ্ছে রে ভাই, ওই পুলিশগুলো খুব মেরেছে রে ভাই। কেন? নিশ্চয়ই ওই মেয়েটার জন্য না, আমরা ওদেরকে ছাড়বো না। আরে না, ওই মেয়েটা কিছু করেনি রে। মেয়েটা না? তাহলে কে? ওর বাপটা। ওই পুলিশগুলো বলছিল যে স্যার প্লিজ ছেড়ে দিন স্যার। স্যার স্যার মারবেন না স্যার। স্যার তোর এই প্রেমের ভূত মুছে দেবো একেবারে। স্যার স্যার স্যার। তুই চিন্তা করিস না, ওর বাবার ব্যাপারে কিছু ভাবতে হবে। গোপাল, কোথায় ছিলে তুমি? আমি তোমাকে কত খুঁজছিলাম। এই নাটক করিস না, দেখা হয়ে গেছে তো গোপালের সাথে। চল বেরো এখান থেকে, চল চল। ভূপতি, ছাড় না ভাই। কিন্তু তোমার তো চোট লাগলো কি করে? দেখ একবার ওকে কিরকম ভাবে নাটক করছে। তুই জানিস না ও কি করে আঘাত পেয়েছে? প্রথমে তো নিজের বাবাকে পাঠিয়ে পুলিশের লোকদের দিয়ে ওকে মার খাওয়ালি, আর এখন জিজ্ঞেস করছিস কি করে আঘাত লেগেছে? চল বেরো এখান থেকে, বেরো না এখান থেকে। ভূপতি, ছাড় না রে ভাই। দেখ গোপাল, তুই চুপ করে থাক, আমাকে কথা বলতে দে। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ, শুনে নে, আজকের পর আমার বন্ধুর সাথে তুই দেখাও করবি না, না কোনো কথা বলবি, বুঝলি? চল বেরো এখান থেকে, জানা। ভূপতি ভাই, ছাড় না ওকে ভাই। পায়েল, এরকম কিছুই হয়নি। না, ও ঠিকই বলছে, এই সব কিছু আমার জন্যই হয়েছে। পায়েল, এর অবস্থাটা দেখে তুই কিছু বুঝতে পারছিস না? তুই বাড়ি চল, তোকে দেখাচ্ছি মজা। চলো। বাবা মেয়ের অশান্তিতে আমরা কেন চড়াবো? দেখতে পাচ্ছিস না নিজের অবস্থা? চল এখান থেকে, চল বলছি, বললাম তো চল এখান থেকে। কি কথা তুই বলছিলি ওই ছেলেগুলোর সাথে? হ্যাঁ, কিচ্ছু না। তুই যদি না শুধরোস দেখিস আমি তোর কি অবস্থা করে ছাড়ি। হ্যাঁ, পায়েল, পায়েল, কাল রাতে যা হয়েছে সব মনে আছে তো? বাড়ির থেকে এক পাও যদি বাইরে বেরোস তো তুই তো বাবার আদরের মেয়ে। হ্যাঁ, বাবার কথা শুনে চলিস। বেরোবি না তো? না। পায়েল, গোপাল, তুমি এখানে কি করছো? পায়েল, আমার তোর সঙ্গে কথা আছে। তুমি যাও এখান থেকে, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। পায়েল, আমার তোর সঙ্গে কথা আছে। দেখ, এক মিনিট পায়েল, এই পায়েল, এই এই দাগটা কিসের? হাত উঠেছিল না তোর উপরে? হাত উঠেছিল তোর উপরে? হ্যাঁ, মেরেছে আমায়। দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। হ্যাঁ, তুমি যাও এখান থেকে। দেখ দেখ, আমার কথা শোন। ও যদি আর তোর উপরে হাত তুলেছে না, তাহলে প্রাণে মেরে দেবো ওকে।
হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, তুমি কে হে আমাদের বাবা মেয়ের মাঝে কথা বলার? তুমি যদি কোনো উল্টোপাল্টা কাজ করো তাহলে কিন্তু তুমি আমাকে হারাবে। সেটা আমি জানি না, কিন্তু এবার যদি ও তোর গায়ে আবার হাত তুলেছে তাহলে আমি সত্যি বলছি ওকে প্রাণে মেরে দেবো। হ্যাঁ গোপাল! তুই এখন আমার কথা শোন, ও যদি আর তোর উপরে হাত তুলেছে না তাহলে প্রাণে মেরে দেবো ওকে। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমি নবস্তা থেকে বলছি। আপনি এখানে তাড়াতাড়ি আসুন, আমি একটা খুন করে ফেলেছি। বেচারি পায়েল সব দিক থেকে সতীশের জালে আটকা পড়েছিল। ও একেবারে ভেঙে পড়েছিল। সতীশের প্রতিটি অন্যায়কে ও নিজের ভাগ্য মনে করে মেনে নিচ্ছিল। তারপর এমন কি হলো যে ব্যাপারটা খুন পর্যন্ত চলে গেল? পায়েল পুলিশকে ফোন করার পর পুলিশ যখন সেখানে পৌঁছলো তখন তারা যে লাশটা পেল সেটা সতীশের, যাকে পায়েল বাবা ডাকত। এটা বলো, তোমার সঙ্গে যে এত কিছু হয়েছে তারপরেও এমন কি হলো যে তুমি নিজের বাবাকে খুন করলে? দেখো, সত্যি করে বলো, পুলিশ তোমাকে হেল্প করবে, বুঝলে? স্যার, এ হলো গোপাল। এ আপনাকে কিছু বলতে চায়। ঠিক আছে, তুমি যাও। বলো। স্যার, সতীশের খুন ও করেনি, আমি করেছি স্যার, আমি করেছি। ওই অস্ত্রটা কোথায় যেটা দিয়ে তুই ওকে খুন করেছিস? স্যার, ওই সময় আমি খুবই রেগেছিলাম, আমার কিছু মনে নেই স্যার যে আমি কখন মেরেছি, কি দিয়ে মেরেছি, আমার কিছু মনে নেই স্যার। হ্যালো। হ্যালো, আমি কানপুরের পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর জামাল কথা বলছি। ইন্সপেক্টর জামাল? আমরা সতীশ শর্মার মার্ডার কেসে আপনার মেয়ে পায়েলকে অ্যারেস্ট করেছি। আপনার মেয়ে আমাদের কাস্টাডিতে রয়েছে। না না ইন্সপেক্টর, এটা হতে পারে না, আমার মেয়ে কখনো খুন করতে পারে না, এটা হতে পারে না। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, আমি এক্ষুনি আসছি আমি। ইন্সপেক্টর সাহেব, আমার কথাটা শুনুন, এই খুনটা গোপাল করেনি। তাহলে কে করেছে? ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এই খুন পায়েলও করেনি আর গোপালও করেনি। তাহলে কে করেছে? এই খুন আমি করেছি। খুনের রাতে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে আমার স্বামী আর আমার মেয়ের সঙ্গে দেখা করতে কানপুর পৌঁছলাম, তখন আমার একটু দেরি হয়ে গেছিল। তারপর আমি গিয়ে যেটা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তৈরি হয়ে নে ফটাফট। আজ আমার শরীরটা কিন্তু ভালো নেই। তোর আর তোর মায়ের সেই একই নাটক। হ্যাঁ, শরীর ভালো নেই, চল। আজ সত্যি আমার শরীরটা একদম ভালো নেই। তোর জন্য তোর মায়ের উপরে এত টাকা খরচ করেছি, সেটা আমি সুদে আসলে তুলবো না?
বীজ আমি পুঁতেছি, প্লিজ। তাহলে ফসল আমি কাটবো। আরে তোকে আমি কি করে ছাড়ি, তুই তো আমার বেবি ডল। আরে তুই গেলি কোথায়? দেখ, তুই যার বাড়িতেই যাস না কেন সেও তোর সাথে ওটাই করবে যেটা আমি করছি। তাহলে আলাদা কি হলো? ও করুক বা আমি করি, বল। ভাব, আমি একটা এমন মানুষ যে তোর মাকে আর তোকে দুজনকেই খুশি রাখতে পারে। এরকম একটা লোক তুই কোথাও খুঁজে পাবি না। নীচ কথাকার। হ্যাঁ ইন্সপেক্টর, আমি খুন করেছি। মা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আমি নিজেরই স্বার্থের জন্য আমার নিজের মেয়েকে বলি দিয়ে দিলাম। এর শাস্তি তো আমাকে অবশ্যই পেতে হবে মা, এর শাস্তি তো আমাকে পেতেই হবে। নিয়ে যাও একে। মা, মা, মা। কথায় বলে মানুষের ভাবনা চিন্তাই ভালো মন্দ বা পাপ পুণ্যের কারণ হয়। আর সতীশের নিম্নরুচির ভাবনা চিন্তার কারণেই বাবা মেয়ের মতো পবিত্র সম্পর্ক কলঙ্কিত হয়েছিল। সাবিত্রী চিন্তিত ছিল, ওর জীবনে সমস্যার অন্ত ছিল না। ও একজন বিধবা ছিল, ওর কাঁধে পঙ্গু ভাইয়ের দায়িত্ব ছিল, রুজি রুটির চিন্তা ছিল, কিন্তু ও একজন মাও ছিল। আর সতীশ ওর মেয়ের সঙ্গে যে কুকর্ম করছিল সেটাও মেনে নিতে বোঝাতে হবে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ।